দেশের অর্থনীতি এখন একসঙ্গে নানা ধরনের চাপে রয়েছে। নির্বাচিত নতুন সরকারের সামনে এখন বড় প্রশ্ন একটাই, কোন সমস্যাকে আগে সমাধান করবে। অর্থনীতির উপর চাপ, সংকট এসব নিয়ে আজকের নির্বাচিত খবর রয়েছে। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। আজ আপনি একটি বড় বিশ্লেষণ করেছেন, মানে অর্থনীতি নিয়ে। অনেক বড় অর্থনীতি নিয়ে। তার শিরোনাম হচ্ছে অর্থনীতি কি গভীর সংকটে পড়তে যাচ্ছে। একটু যদি বলতেন যে এটার মানে জিসটা কি, কিংবা কোন বিষয়টা ফোকাস করেছেন আপনি আহ, এখানে। আমি যেটা বলার চেষ্টা করেছি একজন সাংবাদিক হিসেবে, আমি মনে করি বিশেষ করে অর্থনীতি নিয়ে অনেক দিন ধরে কাছ থেকে দেখার জায়গা থেকে বলতে পারি যে অর্থনীতি সম্ভবত একটা সংকটে পড়তে যাচ্ছে বলে আমার ধারণা। এটা কারণ হচ্ছে, এটা পুরোপুরি যে বাংলাদেশের কারণে এই সংকট পড়তে যাচ্ছে তা নয়। আমরা জানি যে এখন ইরান যুদ্ধ চলছে এবং এটা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে, বিশেষ করে জ্বালানি জায়গা থেকে। এবং আমরা জানি যে জ্বালানি যদি দাম বাড়ে তার প্রভাব আসলে অর্থনীতির সব জায়গায় পড়ে, বিশেষ করে মূল্যস্ফীতির উপরে। এমনিতেই আমরা অর্থনীতিতে নানা সংকটের মধ্যে ছিলাম। হ্যাঁ, এবং নতুন সরকার যারা এসছে বিএনপি, তারা উত্তরাধিকার সূত্রে বেশ কিছু খারাপ অর্থনীতির সূচক হাতে পেয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমাদের মনে হয়েছিল যে একটা দীর্ঘ সময় ধরে যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে যাবে, বিশেষ করে রাজনৈতিক সরকার এলে তখন অর্থনীতির সংকটগুলো অনেকখানি কমবে এবং নিশ্চয়ই সরকার এমন কিছু পদক্ষেপ নেবেন যাতে দ্রুত আমরা উত্তরণের জায়গায় চলে যেতে পারবো, যেটা আমরা কোভিডের পর থেকে মোটেই সেই জায়গায় আসতে পারিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে দুর্বলতাগুলো ছিল অর্থনীতির, সেগুলো তো আছেই। আরও নতুন কিছু দুর্বলতাও এর মাঝে আবার তৈরি হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু ভালো কাজ হয়েছে, আবার বেশ কিছু জায়গায় সংকটও নতুন করে দেখা দিয়েছে। আর এখন তৈরি হয়েছে ইরান যুদ্ধের প্রভাব। সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং জ্বালানি সংকটটা যদি আরও বাড়ে এবং আমাদের দাম যদি বাড়ে বিশেষ করে, এবং আমরা যদি ঠিকমতো না পাই, তাহলে এর প্রভাবটা অর্থনীতির সব জায়গায় পড়বে এবং তখন আসলে এই সংকট থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আইএমএফ যে সম্প্রতি যে তাদের যে হালনাগাদ রিপোর্টটি তারা প্রকাশ করেছে, সেখানেও দেখা যাচ্ছে যে সারা বিশ্ব একটা মন্দার মধ্যে যাওয়ার একটা আশঙ্কার কথা বলা হচ্ছে। আমরা তো, বাংলাদেশ তো এর বাইরে নয়। হ্যাঁ, সুতরাং ওই প্রভাব তো আছেই। আর আগেই বলেছি যে আমাদের নিজেদের কিছু দুর্বলতা আগে থেকেই ছিল। আপনি মানে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ অর্থনীতির, সেগুলোর কথা বলেছেন। মানে উল্লেখযোগ্য কয়েকটা বড় চ্যালেঞ্জের কথা প্রথম বলবেন এবং কথা আমি যদি কেন বলি সেগুলোকে যে, আপনি চ্যালেঞ্জ হিসেবে প্রথম দেখছেন। কথা আমাকে যদি এইভাবে বলি যে আমরা সবচেয়ে দুর্দশায় আছি গত ৩ বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি নিয়ে। আর মূল্যস্ফীতিটাকে আমি প্রথম সংকট বলে আমি মনে করি, এই কারণে যে এর সঙ্গে সাধারণ মানুষের জীবনযাপন, তাদের আয় ব্যয়, তাদের ভালো থাকা মন্দ থাকা অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে আমরা দেখছি যে গত ৩ বছর ধরেই মূল্যস্ফীতি ৮, ৯, ১০ এরকম একটা জায়গায় রয়ে গেছে। এবং গত অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা কমেছে, কিন্তু খুব বড় মাত্রায় কমেছে এটা বলা যাবে না। সুতরাং সংকটটা এখনও রয়ে গেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে অন্য দেশগুলো যেখানে উচ্চ মূল্যস্ফীতি থেকে বের হয়ে এসেছিল, আমরা কিন্তু আমাদের ভুল নীতির কারণে সেটা করতে পারিনি। অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিল, কিন্তু খুব বেশি সফল হয়েছে এটা বলা যাবে না। এখন আবার আমরা ভেবেছিলাম যে, আমি আগেই বলেছি, নতুন সরকার এলে মূল্যস্ফীতির দিকে হয়তো আরও ভালো নজর পড়বে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যদি আন্তর্জাতিক অর্থনীতি খারাপ অবস্থায় যায়, জিনিসপত্রের দাম বাড়ে, জ্বালানির প্রাপ্যতা কমে যায়, তখন মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। সুতরাং এটাকে আমি বড় সমস্যা মনে করছি। বড় সমস্যা এই জন্য মনে করছি যে একই সঙ্গে আমরা যদি দেখি যে গত পরপর ৩টি অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি মানে ক্রমাগতভাবে কমেছে। এবং আমরা জানি যে যে অর্থবছরটা চলে গেল সেটা হয়েছে প্রায় ৩.৫%। এটা খুবই কম। এবং নতুন যে অর্থবছর মানে চলছে এটাতেও ৪, ৪.৫ বেশি হবে বলে মনে হচ্ছে না, আর কমও হতে পারে যদি পরিস্থিতি তো খারাপ হয়। সুতরাং আমরা প্রবৃদ্ধির জায়গাও পিছিয়ে আছি। আমি বলছি না যে প্রবৃদ্ধি হলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ প্রবৃদ্ধির সঙ্গে ভালো থাকার সম্পর্কটা অত সরাসরি না। কারণ আমরা দেখেছি যে আমাদের প্রবৃদ্ধি হয়েছে, যখন উচ্চ প্রবৃদ্ধি হয়েছে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত, তখন দেখা গেছে যে ওই প্রবৃদ্ধি আমাদের দারিদ্র্য মোচনে আগের মতো কাজ করে।
2 নম্বর হচ্ছে সেই প্রবৃদ্ধি আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান আনেনি। তার মানে প্রবৃদ্ধির মধ্যেই কিছু সমস্যা ছিল, কাঠামোগত দুর্বলতা ছিল। হ্যাঁ, আমাদের খরচ টরচ করে ভোগ টোগ করে প্রবাসী আয়ের কারণে সব কিছু মিলে আমরা হয়তো খরচ করে অর্থ বাড়িয়েছি, কিন্তু মানুষের আয় অত বাড়াতে পারেনি, বিশেষ করে বৈষম্যটা অনেক বেড়েছে। সুতরাং আমার ধারণা ছিল বা আমরা আশা করেছিলাম যে প্রবৃদ্ধির দিকে একটা নজর পড়বে, কিন্তু এখন তো প্রবৃদ্ধির দিকে যাব নাকি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবো, দুইটা পাশাপাশি একসঙ্গে হয় না সাধারণত। আমরা এটা একটা অর্থনীতি অনেক বড় তাত্ত্বিক একটা আলোচনা আছে যে আমরা কোনটা বেছে নেব, আমরা কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেছে নেব নাকি কর্মসংস্থান বাড়ানোর দিকে নজর দিব। দুইটা একসঙ্গে সবসময় হয় না তত্ত্বগতভাবে। সুতরাং এই ক্ষেত্রে এখন আমাদের তো যে কর্মসংস্থান বাড়ানোর কথা বলছি, মানুষ আমরা জানি যে মানুষ কাজ পাচ্ছে না, অনেক মানুষ চাকরি হারিয়েছে, মানুষের প্রকৃত আয় কমে গেছে, যেহেতু মূল্যস্ফীতি বেশি এবং মজুরি বৃদ্ধি কম। শুধু আমরা ধারণা করেছিলাম যে আমরা একটা গুণগত মানসম্পন্ন একটা প্রবৃদ্ধির দিকে যাব, কিন্তু এখন আমাদের সেই মানে সেই বিকল্পটা আমাদের কমে গেছে। এখন আমরা আমাদের মানে অন্তত আমি মনে করি বা অর্থনীতিবিদরাও সবাই বলেছেন যে এখন মূল্যস্ফীতির দিকেই নজরটা বেশি দিতে হবে। সুতরাং এটা একটা বড় সমস্যা। আর কিছু সমস্যা তো আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে একটা বড় সমস্যা রয়ে গেছে, সেটা একটা বড় সমস্যা। সুতরাং ব্যাংকিং সেক্টর আর্থিক কাজ যদি ঠিক না থাকে তাহলে তো সরকার মানে অনেক কাজই অর্থায়নটা ঠিকমতো করতে পারবে না। অর্থায়নের জায়গা থেকে এই জন্য আসছি যে আমরা জানি যে বেসরকারি খাতে যে বিনিয়োগ, আমি আবার যে সংকটের কথা বলছি, আর একটা বড় সংকট যেটা, সেটা হচ্ছে বেসরকারি খাতের বিনিয়োগ অত্যন্ত নিম্নমাত্রায় আছে এবং গত আর মানে এক দশকের বেশি সময় ধরেই যে আমাদের যেমন এখন ব্যাংক থেকে যে বেসরকারি খাতের ঋণ, এটা 6.03, এটা অত্যন্ত কম এবং তার তুলনায় 33% বেড়েছে সরকারের ঋণ। তার মানে সরকার পুরোপুরি এখন ঋণ নির্ভর হয়ে গেছে, তার যেহেতু খরচ অনেক বাড়িয়ে ফেলেছে, কিন্তু আমাদের আয় নাই, রাজস্ব আদায় কম। এবং বিশ্বব্যাংক বলছে যে এখন যে আমাদের কর জিডিপির অনুপাত সেটা 7% নিচে নেমে এসছে এবং এটা একটা ভয়াবহ একটা সংকেত। আমরা কখনই এত নিচে মানে নিকট অতীতে এত নামিনি। সুতরাং সরকার আয় বলতে আসলে খুবই কম। হ্যাঁ, সুতরাং আয় বাড়াতে হবে। এখন মানে সংকটটা মানে একটার সঙ্গে না আরেকটা সম্পর্কিত, সংযুক্ত। আপনার যে সরকার এখন নির্বাচন প্রতিশ্রুতি পূরণের জন্য অনেক ব্যয় করতে চাচ্ছে, আবার ব্যয় করতে গেলে তার আয় নাই, তখন সে কারণে সে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিচ্ছে। ব্যাংকিং সেক্টর যখন সরকার বেশি ঋণ নেয় তখন বেসরকারি খাত সেটা পায় না, বেসরকারি খাত যখন পায় না তখন সেটা বিনিয়োগ হয় না, যেহেতু বিনিয়োগ হয় না তখন কর্মসংস্থান হয় না, কর্মসংস্থান যেহেতু হয় না তখন আয় হয় না, আয় যেহেতু হয় না তখন এই যে মূল্যস্ফীতি সেটার সঙ্গে আমরা তাল মিলাতে পারি না। সুতরাং একটার সঙ্গে একটা মানে গভীর একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। এই চক্র থেকে বের হওয়াটা যখন আমাদের দরকার ছিল, যে সময়টা এসছে, বিশেষ করে আমি যদি বলি যে প্রথমে কোভিড, তারপরে ইউক্রেন যুদ্ধ, তারপর ধরেন 24 ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে সরকার বিরোধী আন্দোলন, সেই জুলাই আগস্ট অভ্যুত্থান, তারপর একটি অন্তর্বর্তী সরকারের প্রায় 18 মাস, সব কিছু মিলেই কিন্তু অনিশ্চয়তা ছিল। মানে নির্বাচন হবে কি হবে না, বেসরকারি খাত বিনিয়োগ করবে কি করবে না, আস্থা রাখবে কি রাখবে না, এটা নানান সমস্যা ছিল। তো আমরা ধরে নিয়েছিলাম যে রাজনৈতিক সরকার আসবে, তখন বিনিয়োগকারী আস্থা ফিরে পাবে যে না, একটা রাজনৈতিক সরকার এসছে, তারা 5 বছর থাকবে এবং তারা বেশ কিছু নীতিগত পদক্ষেপ নেবে যেটা বিনিয়োগের জন্য উপকার হবে। এখন সরকার বিনিয়োগ বাড়াবে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে, নাকি জ্বালানির যে সংকট সেই সংকট মেটাবে, মানে কোনটা করবে? হ্যাঁ, এই সুতরাং এটা সেটাই বলি যে সরকারের বিকল্পগুলো না অনেক বেশি জটিল হয়ে গেছে, যে আমি একটা করব অন্যগুলো একটু পরে দেখি, সেই জায়গাও নাই। শুধু এই জায়গায় যেটা সমস্যা, এই সময় দরকার একটা খুব সংগঠিতভাবে কিছু পদক্ষেপ নেওয়া, বেশি কৌশলী পদক্ষেপ নেওয়া। সেই কৌশলী পদক্ষেপ নিতে গেলে সরকারের অভিজ্ঞতা, সরকারের প্রজ্ঞা, সরকারের আশপাশে যারা আছেন তারা কী ধরনের পরামর্শ দেন, কী ধরনের পরামর্শ সরকার নেয়, রাজনৈতিক জায়গা থেকে সরকার কতখানি প্রভাবিত হবে নাকি অর্থনৈতিক জায়গা থেকে প্রভাবিত হবে, অনেক কিছু নির্ভর করে সরকারের উপরে। সুতরাং এই সরকার কীভাবে কতটা দক্ষতার সাথে পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনতে পারবে তার উপর নির্ভর করছে আগামীর অর্থনৈতিক ভবিষ্যৎ। আপনি বলছিলেন যে একদিকে মূল্য মানে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে মানে বিনিয়োগ সে অর্থে নেই বললেই চলে। এখন আসলে মানে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাকি বিনিয়োগ বাড়ানো দরকার, মানে কোনটা আসলে আপনি না এখন গুরুত্ব বেশি? আমরা সবসময় বলে আসছি যে সাধারণ মানুষের জায়গা থেকে, কারণ আপনি মূল্যস্ফীতিটা হচ্ছে কেউ নাম্বার 1,
মূল্যস্ফীতি শুধু যে আমার সাধারণ মানুষের জায়গা থেকে নাম্বার ওয়ান তা না, আমাদের যে ভবিষ্যতে এগোতে হলে আমাদের সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, যে সূচকগুলো স্থিতিশীল করে সামষ্টিক অর্থনীতিকে, এবং সেই স্থিতিশীল সূচক না থাকলে যে ভবিষ্যতে অর্থনীতি যে টেকসই হয় না, সেটা তো আমরা সবাই জানি। সুতরাং অনেক কিছু নির্ভর করে মূল্যস্ফীতির উপরে। মূল্যস্ফীতিটা আমাকে ঠিক করতে হবে। একই সঙ্গে সরকারের, আগে বলেছি সরকার সেই ব্যয়ের দিকে চলে যাচ্ছে, আয় কম। শুধু এটার মধ্যে আয় ব্যয়ের মধ্যে একটা সমন্বয় কীভাবে হবে? সরকার এখন অনেক বেশি বিদেশি দাতাদের উপর নির্ভর করতে হচ্ছে এখন। আমরা দেখেছি যে কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ যে তারা বিভিন্ন সংস্থার কাছে বেশ কিছু অর্থ চাচ্ছে কারণ এই পরিস্থিতি থেকে মানে উদ্ধার পেতে হলে আমাদের অবশ্যই বৈদেশিক সহায়তা দরকার, কারণ আমাদের রপ্তানি কমে গেছে। আপনি জানেন যে গত 8 মাস ধরে রপ্তানি নেগেটিভ প্রবৃদ্ধি, সুতরাং রপ্তানি থেকে আমাদের আয় হচ্ছে না। আমাদের একমাত্র ভরসা এখন প্রবাসী আয়। কিন্তু ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, এই প্রবাসী আয় হয়তো 1-2 মাস ভালো থাকবে, পরে কিন্তু এটা ওই প্রভাবটা থাকবে না। সুতরাং আমি যে রপ্তানি কমে যায়, আমার যদি প্রবাসী আয় কমে যায়, আমার যদি জ্বালানির কারণে আমদানি ব্যয় বেড়ে যায়, এবং আমার যদি বৈদেশিক কোনো বিনিয়োগ না হয়, কারণ এটা আমরা খুবই কম বাংলাদেশে হয়। সুতরাং আমার এখন ভরসা কি? ভরসা একমাত্র হচ্ছে বৈদেশিক ঋণ। আমরা IMF এর কাছে যাচ্ছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছি, আমরা এডিবির কাছে যাচ্ছি, জাইকার কাছে যাচ্ছি। সুতরাং ওইখানে আমাদের কিছু অর্থ পাওয়ার আমরা সরকার আপ্রাণ চেষ্টা করছে। এই মুহূর্তে ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর মিটিং চলছে, সেখানে এই নিয়ে আলোচনা হবে। কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে, এই অর্থ পেতে হলে আমাদের বেশ কিছু সংস্কার করতে হবে। সেই সংস্কার করার জায়গায় আমরা আছি কিনা, বা সেই সংস্কার করার ক্ষেত্রে সরকার কতখানি আন্তরিক। যেমন ধরেন, যদি বলি যে IMF এর যে ঋণ, সেই ঋণের সঙ্গে NBR এর যে সংস্কারে আমরা 2 ভাগ করেছিলাম, সেটার সঙ্গে একটা গভীর সরাসরি সম্পর্ক আছে। আমরা সেখান থেকে সরে আসছি। এখন আমরা কীভাবে দাতাদের কনভিন্স করবো? সুতরাং এরকম আরও বেশ কিছু সংস্কারের আমরা দিয়ে রেখেছিলাম প্রতিশ্রুতি। সেখান থেকে আমরা কিছুটা সরে এসেছি, কিছুটা করতেছি, কিছুটা করছি না। এখন সব কিছু মিলেই না যে আমাকে সংস্কারও করতে হবে, আবার সব সংস্কার সরকারের জন্য হয়তো মনে করছেন তারা জনপ্রিয় হবে না, কিন্তু আমরা তো জানি যে এগুলো শুরুতেই করতে হয়, শেষের দিকে সরকার আসলে পারে না। সেই জায়গাটা থেকে সরকার কতখানি দৃঢ় পদক্ষেপ নিতে পারবে। সুতরাং এই জন্যই বলি যে বিষয়টা না খুবই জটিল হয়ে গেছে। এই জন্য আমি সংকটের কথা বারবার সংকট শব্দটা আমি ব্যবহার করছি, কারণ এত বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে আসলে অনেক জায়গায় হাত দিতে হবে। সেই হাত দেওয়াটা কীভাবে একদম সমন্বিতভাবে করবে এবং সবাই এক জায়গা থেকে করবে, সেই জায়গাটা যদি তৈরি না হয় না, তাহলে অর্থনীতি নিয়ে এই জায়গা থেকে আপাতত বের হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। ঘুরে ফিরে সংকটের কথা আসছে। এই যে ইরান যুদ্ধ শুরু হলো, দীর্ঘ সময় হয়ে গেল, এখনো এটার আসলে কি, এটার ভবিষ্যৎ কি এখনো নিশ্চিত না। তো এই যে ইরান যুদ্ধটা, এটা বাংলাদেশের অর্থনীতিতে কি ঝুঁকি ফেলছে, মানে অর্থনীতির কি ঝুঁকিতে ফেলছে? ইরান যুদ্ধ তো শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে অস্থির করে ফেলেছে অর্থনীতি থেকে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সেটি হচ্ছে যে আমরা যে জ্বালানিটা আনি, এই জ্বালানিটা আমাদের মানে বেশিরভাগই আনি আমরা ওই অঞ্চল থেকে, ওই অঞ্চল থেকে ওই আশাটা বন্ধ হয়ে গেছে বা সীমিত হয়ে গেছে, দাম বেড়ে যাচ্ছে। এটাগুলো দূরের একটা দিক। আবার ধরেন, আমরা জ্বালানি যদি না পাই আমরা ঠিক মতো, তাহলে আমাদের বিনিয়োগ আমরা করতে পারবো না, কারণ আমরা জানি যে বেসরকারি খাত উচ্চ সুদের হারের কথাও বলেন, কিন্তু বাংলাদেশে উচ্চ সুদ হার কখনোই বিনিয়োগের একমাত্র কারণ নয়। না হওয়ার কারণ নয়, আমরা দেখেছি যে এর চেয়ে তো বেশি উচ্চ সুদেও অনেক ভালো বিনিয়োগ হয়েছে। সুতরাং টাকা বিনিয়োগের গুণগত মানটা আছে বড় বিষয়। কিন্তু জ্বালানি একটা সংকট। আমরা তো অনেক জানি যে জ্বালানি গ্যাসের অভাবে কারখানা তৈরি করেছে, সেখানে গ্যাস সংযোগ না থাকার কারণে চালু যেতে পারছে না। এখন যদি আবার সেই গ্যাস সংযোগ যদি আরও অনিশ্চিত পর্যায়ে চলে যায়, তখন তো বিনিয়োগও হচ্ছে না। বিনিয়োগের তো আমার যদি গ্যাস বিদ্যুৎই না থাকে, বিনিয়োগ করবো কোথা থেকে? সুতরাং এটা একটা সংকট। আবার যদি গ্যাস বিদ্যুৎ আমার আনতে হয়, গ্যাস যদি আনতে হয় বা তেল আনতে হয়, সেটা দাম অনেক বেড়ে যাচ্ছে। যখনই দাম বেড়ে যাবে, তখনই তো এটা আমার বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ পড়বে। যখনই বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ পড়বে, তখনই ডলারের দামটা আবার বেড়ে যাবে। ডলারের দাম যখনই বেড়ে যাবে, তখন এটা আবার আমাদের সামগ্রিকভাবে আমদানি ব্যয়টার উপরে আরও অনেক বেশি, আমাদের রিজার্ভ আরও খালি হতে থাকবে। সুতরাং এই জন্যই বলি যে ইরান সংকট একদিকে, ইরান সংকট, যুদ্ধের সংকট, এর প্রভাব, আর একদিকে হচ্ছে আমাদের ভিতরে নিজেদের বেশ কিছু অন্তর্নিহিত দুর্বলতা। এই দুটো না যখন একসাথে কাজ করা শুরু করে, তখন তো একটা সংকট তৈরি হয়ই।
সুতরাং ইরান যুদ্ধ আমাদের একটা বাংলাদেশের জন্য একটা মানে আমাদের মতো দেশে হয় কি এই জাতীয় সংকটের সময় এখান থেকে বের হয়ে আসতে আমাদের অনেক সময় লেগে যায়, কারণ আমাদের তো অত সামর্থ্য শক্তি নাই। সুতরাং আমরা যে কারণে ধরেন ইউক্রেন যুদ্ধের থেকে এখনও বের হতে পারি নাই। আমাদের ভুল নীতি ছিল অবশ্যই। হ্যাঁ, সুতরাং আবার যদি ইরান যুদ্ধের কারণে আবার একটা ভুল নীতির দিকে চলে যাই, যেমন এই মুহূর্তে ভুল নীতি হবে সুদের হার কমানো, বিনিয়োগ বাড়ানোর জন্য, তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। সুতরাং ভুল নীতির পদক্ষেপ অনেকগুলো আছে, মানে চোখ সাদা চোখে মনে হয় ভালোই, তো সুদের হার কমাচ্ছে, বিনিয়োগ হবে, বিনিয়োগ হলেই তো মানুষের কর্মসংস্থান বাড়বে। কিন্তু বিনিয়োগ সুদের হার বাড়ালে তো কমালে বিনিয়োগ যেমন হবে, একই সঙ্গে টাকাটা সস্তা হয়ে যাবে, তখন মানুষের হাতে টাকা চলে আসবে, মূল্যস্ফীতিও বাড়বে। সুতরাং আমরা কোনটা বেছে নেব, আমি যে বিতর্ক আগে থেকেই বলতেছি। সুতরাং আমরা বেছে নেওয়ার জায়গা থেকে একটা সংকট আছে। আর ইরান যুদ্ধ নির্ভর করে কতদিন এটা শেষ হবে। শেষ হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তা না। তারপরে হচ্ছে যে এই যে প্রভাব, সেই প্রভাব থেকে বের হতে গেলে আমরা কি কি করব, সেগুলো যদি ঠিকঠাক মতো আমরা না করতে পারি, তাহলে ইরান যুদ্ধ যদি ধরেই নেই যে পরশুদিন শেষ হয়ে যাবে, কথা কথা বললাম, কিন্তু তার পরের দিন থেকে আমার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। হ্যাঁ, সুতরাং তখন নির্ভর করবে সরকার কি করে তার উপরে। হ্যাঁ, সুতরাং আবারও বলছি যে সরকারের পদক্ষেপ একটা খুবই গুরুত্বপূর্ণ। কী ধরনের পদক্ষেপ নেন, যুদ্ধ কবে থামবে সেটা একটা গুরুত্বপূর্ণ, যুদ্ধ চলাকালীন সময় সরকার কিভাবে জ্বালানি সরবরাহটা ঠিক রাখবে সেটা একটা সংকট, আর যুদ্ধ শেষ হয়ে গেলে আবার এর প্রভাব থেকে আমরা কিভাবে কত দ্রুত আমরা বের হওয়ার চেষ্টা করব সেটা একটা বিষয়। একই সঙ্গে সংস্কার চালিয়ে যেতে হবে, ইনভেস্টমেন্ট বাড়ানোর উদ্যোগ নিতে হবে, মূল্যস্ফীতি কমানোর ব্যবস্থা করতে হবে, ব্যাংক খাতে সংস্কার করতে হবে। এগুলো তো আমরা সবই জানি। আবার সুতরাং মানে আবার বলি যে সংকটটা এমনই মানে বহুমুখী হয়ে গেছে যে আমাদের আশার আলো তো অবশ্যই আমরা রাখি, কারণ আমরা এতগুলো মানুষ, বাংলাদেশের মানুষ দুই হাত দিয়ে তারা কাজ করেন, সুতরাং কোনো না কোনোভাবে টিকে থাকার চেষ্টা করতেছে। এটা তো একটা বড় শক্তি। এই শক্তিটা কাজে লাগানোর মতো যদি ভালো নীতি হয়, তাহলে নিশ্চয়ই আমরা বের হতে পারবো। নির্ভর করে সরকারের উপর, নির্ভর করে ট্রাম্পের উপর, নির্ভর করে বিশ্ব কোন দিকে যায় তার উপর। অসংখ্য ধন্যবাদ আপনাকে নির্বাচিত সংবাদে অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের নির্বাচিত খবর নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।